বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিরিয়ার মধ্যে যা কিছু হচ্ছে তা সত্যি ধারণা করার বাইরে। সিরিয়ার নকশা গত 10-12 দিনের মধ্যে এত দ্রুত বদলে যাচ্ছে যা অসম্ভব বা অসম্ভবের চেয়েও বড় কোনো যদি শব্দ ব্যবহার করা হয় তাও সেটি করা যেতে পারে। বেশি নয়, যদি 15 দিন আগে আপনি কোনো মানুষকে এই সম্পর্কে বলতেন যে এমনটা হতে চলেছে, তাহলে সে বিশ্বাস করা তো দূরের কথা, আপনার উপর হাসতে শুরু করত। কিন্তু এই সব কিছু ঘটেইনি, বরং সম্পূর্ণ পৃথিবী এই ইতিহাসকে নিজ চোখে সৃষ্টি হতে দেখছে। তুর্কি, আমেরিকা, ইসরায়েল ও সৌদি আরবের সাহায্যে সিরিয়ার মধ্যে আসাদ গভর্নমেন্ট, হিজবুল্লাহ, ইরান ও রাশিয়ার বিরুদ্ধে একটি অপারেশন শুরু করা হয়েছিল। তো যখন থেকে এই অপারেশন শুরু করা হয়েছে তখন থেকে সবকিছুর মধ্যে যেই নামটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তা হলো HTS। চারিদিকে HTS এর আলোচনা হচ্ছে, আর হবে নাই বা কেন? কারণ এটি তো সেই সেনাবাহিনী যারা সম্পূর্ণ অপারেশনটি আসাদ গভর্নমেন্টের বিরুদ্ধে লিড করেছে। বেশিরভাগ লোক তো এতদিন হয়ে যাওয়ার পরও কনফিউজড আছেন যে আসলে এই HTS কারা, এদের ইতিহাস কি, এর মধ্যে কারা রয়েছে, আর এদের মধ্যে ফাইটার্স কারা, কমান্ডার বা লিডার কারা আছে, আর সেটি কি এমন কারণ যেই কারণে এরা মুসলিম সেনাবাহিনী হওয়া সত্ত্বেও এমন সময় আসাদ গভর্নমেন্ট ইরান, হিজবুল্লাহর বিরুদ্ধে অপারেশন চালাচ্ছে যেই সময় ইসরায়েলের সবচেয়ে বেশি লাভ হচ্ছে আর ফিলিস্তিনকে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আর শেষ পর্যন্ত এদের মাথার উপর অভ্যন্তরীণভাবে কাদের হাত রয়েছে? আর যদি এরা সম্পূর্ণ সিরিয়াকে দখল করে নেয় আর দখল করার পর সরকার গঠনও করে নেয় যেমনটা এখন মনে হতে শুরু করেছে, তাহলে ফিলিস্তিনের সঙ্গে কি হবে? তো চলুন এই সকল প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করি আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য। সর্বপ্রথম আমরা জানবো যে এই সময় যে পুরো ক্যাম্পেইন চলছে এর মধ্যে দুইটি পার্টিকে দেখা যাচ্ছে। একটি হলো SNA, মানে সেই সিরিয়ান ন্যাশনাল আর্মি, যাদেরকে অফিসিয়ালি একদম ডিরেক্টলি তুর্কি সাপোর্ট করে। যেখানে যে দ্বিতীয় পার্টি রয়েছে যারা প্রধানভাবে এই সম্পূর্ণ অপারেশনকে লিড করছে তারা হলো HTS, যাকে সাধারণভাবে হায়াত তাহরির আল শামস নামে ডাকা হয়। এটি আসলে একটি পলিটিক্যাল ও মিলিটারি গ্রুপ যারা গত কয়েক বছর ধরে তুর্কির সাইডে সিরিয়ার একটি ছোট এলাকায় অ্যাক্টিভ রয়েছে। এমনিতে তো আপনাদেরকে অনেকে বলবে যে এই গ্রুপের শুরু হয়েছে 2016, 17 অথবা 18 সময়ে, কিন্তু এটি সত্য নয়। কারণ এই গ্রুপের শুরু কোনো না কোনো রূপে 2011 সালে হয়েছিল, যখন সিরিয়ার মধ্যে আল নুসরা ফ্রন্ট নামের একটি গ্রুপ তৈরি করা হয়েছিল, যাকে তৈরি করার প্রধান ভূমিকা এই গ্রুপের লিডার আবু মুহাম্মদ আল জিলানি পালন করেছিলেন। আর একই সাথে এও বিশ্বাস করা হয় যে IS এর লিডার আবু বাকর আল বাগদাদিও এই গ্রুপটি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি আসলে সিরিয়ার মধ্যে আল কায়েদার প্রতিষ্ঠিত করা একটি নতুন ব্রাঞ্চ ছিল, যার উদ্দেশ্য ছিল যে কোনোভাবে সিরিয়াতে থাকা বাশার আল আসাদকে উৎখাত করা আর তারপর এখানে একটি ইসলামিক ক্যালিফেট, মানে নিজস্ব বিচারধারার একটি ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা যায়। 2011 সালে সিরিয়ায় শুরু হওয়া যে সিভিল ওয়ার ছিল, আল নুসরা ফ্রন্ট 2012 সালে তাতে অংশগ্রহণ করেছিল। এরপর এরা হোক IS অথবা আল কায়েদা সবার সঙ্গে মিলে মিলে ভিন্ন ভিন্ন জায়গায় যুদ্ধ করেছে। যদিও স্বল্প সময়ে হলেও এই গ্রুপে অনেক উত্থান পতনের সাক্ষীও রয়েছে। প্রথমে তো IS থেকে দূরে সরে যাওয়া, আবার আল কায়দা থেকেও এরা নিজেদের পুরোপুরি আলাদা করে নেয়। তারপর 2017 সালের সময়ে যখন সিরিয়ান সিভিল ওয়ারের নকশা সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল, তখন এই গ্রুপের লিডার মানে আল জিলানি নিজেকে আল কায়দা থেকে সম্পূর্ণভাবে আলাদা করে নিয়ে অনেকগুলো ছোট বড় গ্রুপ মিলিয়ে একটি নতুন গ্রুপের ভিত্তি স্থাপন করেছিল, যার নাম রাখা হয় HTS। আপনাদেরকে জানিয়ে রাখি যে 2017 সালে এই গ্রুপের লিডার আর এই গ্রুপ শুধু নিজেদের পরিচয় আর নামই পাল্টায়নি, বরং আইডিওলজিও চেঞ্জ করেছিল। কেননা প্রথমে এদের আল কায়েদা আর IS এর মতো ইসলামিক ক্যালিফেটকে প্রতিষ্ঠা করা তাদের উদ্দেশ্য ছিল। পরে এই নতুন গ্রুপের সঙ্গে তাদের বিচারধারা ছিল সিরিয়ান জাতীয়ত্ব, মানে কোনো না কোনোভাবে বাশার আল আসাদ সরকারকে উৎখাত করা আর সেখানে একটি নতুন সরকার গঠন করা। এই জন্য এক্সপার্টরা এও মনে করেন যে এই গ্রুপ এই কাজ এই জন্যই করেছিল কারণ 2017 আস্তে আস্তে এই গ্রুপ বুঝতে পেরেছিল যে তারা সিরিয়াতে খুবই বিচ্ছিন্ন ও দুর্বল হয়ে পড়েছে। তো এই জন্য তারা নিজেদের এই নাম, নিজেদের এই পরিচয় পাল্টে ফেলে, যাতে বহিরাগত শক্তি থেকে বেশি বেশি সাহায্য পেতে পারে আর যাতে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কিছুটা প্রভাবও
অর্জন করতে পারে। সেখানে কিছু এক্সপার্টরা এও বিশ্বাস করেন যে হয়তো এই আইডিয়া এই গ্রুপের মাথায় আসেনি, বরং দুনিয়ার যে কিছু বড় বড় শক্তি রয়েছে যারা এই গ্রুপকে ব্যবহার করতে চাইতো, একে সাপোর্ট করতে চাইতো, কিন্তু যেহেতু এর উপর আগে থেকে অনেক বড় দাগ লেগেছিল, এটি সন্ত্রাসবাদী গ্রুপ ছিল, তো সেই জন্য তারাই হয়তো জেনে বুঝে এর নাম পাল্টিয়েছে বা রিব্র্যান্ডিং করেছে, যাতে তাদেরকে সাপোর্ট করতে কোনো সমস্যা না হয়। 2017-এর পর থেকে এই গ্রুপ সিরিয়ার একটি বিশেষ এলাকা নিজেদের পা রাখা শুরু করেছিল, আর ওই এলাকাটি ছিল তুর্কির সাইডে ইদলিব শহরের আশেপাশের এলাকা। সেখানে তারা নিজেদের একটি প্রপার গভর্নমেন্টও প্রতিষ্ঠা করেছিল, যা এখন পর্যন্ত চলে আসছে। সেখানকার ইকোনমি, সেখানকার সকল ঘটনা, সেখানকার মাটি থেকে পাওয়া তেল সবকিছু এরাই কন্ট্রোল করে এসেছে। এরপর সময় চলে যায়, আর যেমনটা আমরা জানি যে 2020 সালে রাশিয়া ও তুর্কির চেষ্টার ফলে সিরিয়ার মধ্যে সিজফায়ার হয়, যার পর ওই সকল গ্রুপ, ওই সকল শক্তি যারা এই ওয়ারে লড়াই করেছিল তাদেরকে সেখানেই থামিয়ে দেওয়া হয় যেখানে তারা ওই সময়ে ছিল। সিজফায়ারের সময়ে আনঅফিসিয়ালি ভাবে এমনটা মনে হচ্ছিল যে আসাদ গভর্নমেন্টের জয় হয়েছে, কারণ কোনো সময়ে প্রায় শেষ হয়ে যাওয়া মনে করা এই গভর্নমেন্ট রাশিয়া ও ইরানের সাহায্যে প্রায় 60 থেকে 70% কাছাকাছি অঞ্চলকে কভার করছিল, যা 2024 পর্যন্ত একইভাবে চলছিল। কিন্তু এরপর 2024 সালে নভেম্বর মাসের একেবারে শেষের দিকে যখন ইসরায়েল আর হিজবুল্লাহর মধ্যে সিজফায়ার হয়েছিল, তখন ওই হঠাৎ করে এই HTS নামক গ্রুপ নিজেদের ক্যাম্পেইন শুরু করে দেয় আর ওই সিজফায়ারকে পুরোপুরিভাবে ভেঙে ফেলে। মনে হচ্ছিল যেন হয়তো কোনো বড় শক্তির ইশারায় তারা এই হামলা শুরু করেছিল, সেই জন্য হয়তো একটু হাতাহাতি হবে, তারপর কয়েকদিন পর এই সব কিছু শেষ হয়ে যাবে। আর এমনিতেও এটি একটি সারপ্রাইজ অ্যাটাক ছিল, আর স্পষ্টতই সারপ্রাইজ অ্যাটাকে কম সময়ের মধ্যে এটি বড় এরিয়াকে কন্ট্রোলে নিয়ে নেওয়া কোনো বড় বিষয় নয়, কিন্তু এই যে সবকিছুই চিন্তা করা হচ্ছিল সেগুলো সবই ভুল প্রমাণিত হয়। কারণ যতই দিন পেরিয়ে যেতে থাকে, বরং বলতে পারি যে যতই ঘন্টা পেরিয়ে যাচ্ছিল, ততই এই গ্রুপের স্পিড কম হওয়ার পরিবর্তে বেড়ে যাচ্ছিল। আর যত দ্রুত ও সহজভাবে তারা সিরিয়ার একটি বড় অংশকে দখল করে নেয়, তা দেখে একদম এমন মনে হচ্ছিল যে মনে করুন কোনো আসল যুদ্ধ নয়, বরং কোনো ভিডিও গেম চলছে। এখন যদি কিছু বিশেষ ফ্যাক্টসের দিকে লক্ষ্য করি, তাহলে সত্যিটা হলো এটি এমন একটি গ্রুপ যেটি দীর্ঘ সময় ধরে তুর্কি বা ডিরেক্টলি আমেরিকার সাহায্যে জীবিত ছিল। যদিও নাম বদলে ফেলা হয়েছে বা রিব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে, তবে শেষমেশ এর মূল তো IS বা আল কায়দার সঙ্গে গিয়ে যুক্ত হয়। হোক এর অধিকাংশ ফাইটার্স বা এই গ্রুপের কমান্ডার অথবা মেন লিডার, তাদের সবার সম্পর্ক প্রথমে IS অথবা আল কায়দার সঙ্গে যুক্ত ছিল। আর অবাক করার বিষয় হলো অনেকগুলো নতুন রিপোর্ট এই দিকেও ইশারা করছে যে এদের এই সফলতার পিছনে কোথাও না কোথাও ইউক্রেনের হাত রয়েছে। মানে এরা ইউক্রেনের কাছ থেকে অনেক বড় সাহায্য পেয়েছে। হতে পারে যে ইউক্রেনে গিয়ে তাদেরকে ট্রেনিংও দেওয়া হয়েছে। এবার প্রশ্ন উঠে আসছে ফিলিস্তিনের, মানে ফিলিস্তিনের এখন কি হবে? তো যেমনটা আপনারা কিছু নিউজ বা কিছু রিপোর্ট থেকে জেনে নিয়েছেন যে বাশার আল আসাদের গভর্নমেন্টও নির্দোষ ছিল না। এই গভর্নমেন্টের অত্যাচার এবং এর ওয়ার ক্রাইম সব স্পষ্ট, কিন্তু তবুও যদি ফিলিস্তিনে হওয়া বর্তমান যুদ্ধের পার্সপেক্টিভ থেকে দেখা যায়, তাহলে হোক বা না হোক আসাদ গভর্নমেন্টই ওই শক্তি ছিল যারা ইরানের হামাস আর মেনলি হিজবুল্লাহর সঙ্গে কোঅর্ডিনেশন করাচ্ছিল। আবার আমরা এটিও বলতে পারি না যে সিরিয়াতে এই নতুন সরকার আসার ফলে ইরান আর তার যেই প্রক্সি আছে মানে হিজবুল্লাহ, তাদের মধ্যে সাপ্লাই লাইন পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। হাতিয়ার টাকা কিছুই পৌঁছাতে পারবে না। হয়তো তখনও পারবে, কিন্তু হ্যাঁ, এই কাজ অনেকটা কঠিন হয়ে পড়বে। এখন প্রশ্ন আসে যে ইসরায়েলের কি হবে? মানে এই যে নতুন গ্রুপ সিরিয়ার উপর কন্ট্রোল অর্জন করেছে, তারা ইসরায়েলকে কি ভাবে? এমনিতে তো এই গ্রুপ সবসময় ইসরায়েলকে নিয়ে নিশ্চুপই রয়েছে, আর অফিসিয়ালি তেমন কোনো বয়ানও দেয়নি, কিন্তু তবুও পর্দার পিছনে কি চলছে এটা আন্দাজ করা যেতে পারে গত কয়েকদিনের হওয়া কিছু অ্যাক্টিভিটি থেকে। উদাহরণস্বরূপ এই অপারেশন শুরু করার যে টাইমিং রয়েছে তা পুরোপুরি সন্দেহের মধ্যে রয়েছে। কারণ যদি এই গ্রুপ ইরান, আসাদ গভর্নমেন্ট আর হিজবুল্লাহকে নিজেদের শত্রু মনে করার সাথে সাথে ইসরায়েলকেও নিজেদের শত্রু ভাবে, তাহলে অ্যাটলিস্ট নিজেদের শত্রুদের উপর অন্য শত্রুর লাভের সময়ে হামলা করতো না। আর একই সঙ্গে আপনারা যদি ইসরায়েলের মিডিয়ার দিকেও লক্ষ্য করেন যে সিরিয়ার সম্পর্কে গত কয়েকদিন ধরে তাদের মিডিয়ায় কি প্রকাশিত হচ্ছে বা কি চলছে, তাও আপনাকে ভীষণ চমকে দেবে। ইসরায়েলের যে বিখ্যাত পত্রিকা রয়েছে টাইমস অফ ইসরায়েল, তাদের একটি আর্টিকেল রয়েছে যেখানে দাবি করা হয়েছে যে HTS এর একজন মেম্বার প্রকাশ্যভাবে মিডিয়া পার্সনদের কাছে বলেছে যে ইসরায়েলকে আমাদের এই অপারেশনে এয়ার স্ট্রাইকস ইত্যাদির মাধ্যমে সাহায্য করা উচিত। আর এমনিতেও আপনারা যদি সামান্যতম সার্চও করেন, তাহলে আপনারা এই গ্রুপের লোকেদের পক্ষ থেকে দেওয়া কিছু পুরানো বয়ানও পাবেন, যেখানে তারা জিজ্ঞেস করায় ইসরায়েল জবাব দিয়েছে যে আশেপাশের যে শক্তি হোক না কেন, আমাদের কারোর থেকে
কোনো প্রবলেম নেই, আমরা সবার থেকে কোঅপারেট করার জন্য প্রস্তুত আছি। শুধু আমাদের যে প্রবলেম রয়েছে, আমাদের যে শত্রুতা রয়েছে তা আসাদ গভর্নমেন্টের সাথে রয়েছে, বা ভিতরে থাকা আসাদ গভর্নমেন্টের যে সাপোর্টাররা রয়েছে মানে হিজবুল্লাহ, ইরান বা রাশিয়া, তাদের সঙ্গে। এখন এই বিষয় থেকে আপনারা কমপক্ষে এতটুকু অনুমান করতে পেরেছেন যে হ্যাঁ, এরা পাওয়ারে আসার জন্য ইরানের যে এক্সিট অফ রেজিস্ট্যান্স রয়েছে তা খুবই দুর্বল হয়ে যাবে। তাদের সাথে না এরা কাজ করবে আর না তাদেরকে সিরিয়ায় পা রাখতে দেবে। হ্যাঁ, এই কথাটি আলাদা যে পরবর্তীতে যদি এই গ্রুপ ইসরায়েলের জন্য সমস্যা হয়ে যায়, মানে যেমনটা লোকেরা ভাবছে যে তারা ইসরায়েলের ফেভারে রয়েছে আর পরে যদি এর উল্টোটা হয়, তাহলে হতেও পারে এরা ইসরায়েলের জন্য ইরানের থেকেও বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আবার আমাদেরকে এটিও ভুলে গেলে চলবে না যে এই গ্রুপ আসাদ গভর্নমেন্টের বড় এরিয়া খুব সহজে কন্ট্রোল অর্জন করেছে, কিন্তু এত সহজভাবে হয়তো তারা সরকার গঠন করতে পারবে না। এর কারণ হলো আপনাদেরকে এই যে এইচটিএস বলা হচ্ছে, এটি আসলে তালিবানের মতো একটি অর্গানাইজড গ্রুপ নয়, বরং এটি তো অনেকগুলো ছোট বড় গ্রুপকে মিলিয়ে একটি বড় গ্রুপ বানানো হয়েছে। মানে এইচটিএস এর মধ্যেও এত ছোট বড় শক্তি রয়েছে যাদের নামও আপনারা হয়তো মনে রাখতে পারবেন না। তো এটির সম্ভাবনা বেশি যে কন্ট্রোল অর্জন করার পর এই গ্রুপের মধ্যে যে অনেকগুলো আলাদা আলাদা গ্রুপ রয়েছে তাদের মধ্যে পাওয়ার অর্জন করার জন্য লড়াই শুরু হয়ে যাবে, আর যেই কারণে দুর্ভাগ্যবশত সিরিয়ার ভাগ্যে হয়তো পুনরায় শান্তি আসতে পারবে না। বাকি রইল সিরিয়াতে কি হবে, এতে ইসরায়েল এবং ফিলিস্তিনের উপর কেমন প্রভাব পড়বে, ইরান আর হিজবুল্লাহতে কেমন প্রভাব পড়বে, সেটি তো আগামী সময়ই জানিয়ে দেবে। সর্বশেষে আপনারা এই ঘটনাটির উপর কেমন মনোভাব পোষণ করছেন সেটি আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।